সন্দীপা, জয়দীপ, ডোনা, মহিমা, সবাইকে গুড মর্নিং, গুড আফটারনুন। চলো, কালকে ক্লাস তো হওয়ার কথা না, কালকে তো আমার অফ ডে। আমিও যখন হট করে দেখি কালকে আমার ক্লাস অ্যালাইন হয়েছে, আমি একটু অবাক হয়ে যাই। কালকে কোনো ক্লাস হয়নি, কালকে কোনো ক্লাসের ভিডিও নেই। কালকে ক্লাসে যে টপিক দেওয়া ছিল সেটা আজকে পড়িয়ে দেব এবং সাবসিকুয়েন্টলি পড়ানোটা চলবে। ওকে, বোঝা গেল? সবাই বোঝা গেল? নাও অ্যান্সার করো, অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার কি হবে? ওকে, মডেলটার নাম কি? ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কোন মডেল? ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটার কি মডেলের নাম? কি বলেছিলাম? কি বলেছিলাম ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের কি নাম? ওকে, তারপরে বলো সেকেন্ড থার্ড কোশ্চেন অ্যান্সার বলো। ভেরি গুড। বলো, এটা 3-এর এ, তারপর এটা 3-এর বি, কি হবে? দুটোরই অ্যান্সার। ঠিক আছে, এটার অ্যান্সার করো। এটা বইয়ের সঙ্গে দিয়ে দিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। 6.6% বলা ছিল, রেফার করে নেবে নিজেদের নোটসটা। এটা কি হবে? ওকে ওকে, চলো, কালকে কত নম্বর 5 ইয়ার, মানে কালকে বলতে এর আগের দিন, লাস্ট দিন ক্লাসে কত নম্বর অবধি করেছিলাম আমরা 5 ইয়ার প্ল্যান? কত নম্বর করেছিলাম? 5th। চলো তাহলে এবার 5th-এর পর থেকে বলি। যারা আমার ক্লাসটা প্রথম থেকে দেখছো তাদের আমি প্রথমে বলেছি, প্রথমে আমরা কি করেছি? জিডিপি করেছি, মানে ন্যাশনাল ইনকাম করেছি। ন্যাশনাল ইনকামের পরে এসছি আরবিআই এর গল্পটা পড়েছি, আরবিআই মনিটারি পলিসি, এর মধ্যে দেশে কি কি ভাবে কাজ হয়েছে সেটা বোঝার জন্য 5 ইয়ার প্ল্যান পড়েছি, মানে পড়ছি এটা। ঠিক আছে, তো তোমরা দেশের ইনকাম কিভাবে করবো সেটা আমরা বুঝেছি, আরবিআই আলটিমেটলি কি করবে সেটা আমরা বুঝেছি, পরিকল্পনা কিভাবে চলেছে সেটা আমরা জেনেছি। এরপরে আমরা ডাইরেক্ট বিভিন্ন সেক্টরগুলো পড়বো। সরি, এছাড়াও আমরা এগ্রিকালচার পড়েছি, এগ্রিকালচার সম্বন্ধে বেসিক পড়েছি আমরা। তো এখানে এগ্রি, ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট, মিনারেলস এবং তার সঙ্গে ইন্ডাস্ট্রি, এগুলো পড়তে পড়তে যাব। ঠিক আছে, টু নেম আ ফিউ, আরও আছে। চলো,
এবার শুরু করি আজকের আমাদের পড়াটা। তো 5th 5 ইয়ার প্ল্যান আমরা অলরেডি পড়ে ফেলেছি, অ্যাজ উই হ্যাভ ডিসকাসড। তো 5th 5 ইয়ার প্ল্যানে আমরা কি হলো, 5th 5 ইয়ার প্ল্যান মানে কোন সালটা, কে বলতে পারবে? 5th 5 ইয়ার প্ল্যান মানে কোন সাল? 5th 5 ইয়ার প্ল্যান মানে? জয়দীপ সাহা, রানা বর্মন, জিওগ্রাফি। আমি এইটা নিয়ে বহুবার বলেছি, সাপোর্ট ইজ দ্য অনলি ওয়ে, যারা সাপোর্ট করতে পারবে। এবং আর আমার ক্লাসে এইসব আলোচনা করো না, বিকজ এই করে সময় নষ্টর বেশি কিছু হয় না, ঠিক আছে? সাপোর্টে মেল করো। সাপোর্ট অনেকেরই অনেক রকম সমস্যা হয়, তারা অনেকবার কল করে বা মেল করে। কল করার দরকার নেই, মেল করলেই ওরা কাজ হয়ে যায়। মেল দিয়ে রাখতে হয়, অ্যান্ড দে ডু দেয়ার জব, ঠিক আছে? হয়তো অনেক সময়, কেননা সারা ভারতবর্ষ থেকে লোকে সমস্যা হলে ফোন মেল করে থাকে, কিন্তু ওদের একটা রিকোয়ার্ড টাইম আছে, ওরা তার মধ্যে করে দেয়। নাজমুল লস্কর, 5th 5 ইয়ার প্ল্যান বলছি, তুমি এখানে 51-56 দেখাচ্ছ, কোন সেন্সে লিখছো তুমি 51-56? পঞ্চম 5 ইয়ার প্ল্যানের কথা জিজ্ঞেস করেছি। 51-56, 1951 থেকে 56 কি সেন্সে হচ্ছে তোমার? মনোযোগ কোথায়? কোনটা জানো না? 5 ইয়ার প্ল্যানটা কবে থেকে শুরু হয়েছে? ফার্স্ট 5 ইয়ার প্ল্যান 1951-56 জানো না? না এখন কোশ্চেনটা শোনোনি? সন্দীপ দাস, আমি 51-56 সন্দীপ দাস লিখেছে 51 থেকে 79। কি লিখছো, কি পড়ছো সন্দীপা? তুমি তো অ্যাটলিস্ট ক্লাসে রেগুলার থাকো। হ্যাঁ, 1951 থেকে তাহলে 5 ইয়ার প্ল্যান বলছি কেন আমরা? 5 বছর করে তো প্ল্যানটা হবে। আমি তো কোশ্চেনটা স্পেসিফিক করেছি যে পঞ্চম 5th 5 ইয়ার প্ল্যানের সময়কালটা। এত ভুল হলে হবে না, ऐसे नहीं चलेगा, ऐसे बिल्कुल भी नहीं चलेगा, ঠিক আছে? আচ্ছা বলো তো দেখি, 5th 5 ইয়ার প্ল্যানে কি হয়েছিল? 5th 5 ইয়ার প্ল্যানে কি হয়েছিল, কে বলতে পারবে? 5th 5 ইয়ার প্ল্যানে কি হয়েছিল? 74 থেকে 79 কি হয়েছিল, কে বলতে পারবে? এটা কার 5th 5 ইয়ার প্ল্যানের মোটো কি ছিল? কেউ লিখছে রুলিং প্ল্যান। রুলিং প্ল্যান কি বলছে? রুলিং প্ল্যান কোন সময়টা? রুলিং প্ল্যান কোন সময়টা? রুলিং প্ল্যান কে লিখেছো? সুরজিৎ বড়াল। রুলিং প্ল্যান কোন সময়টা? কি বলেছিলাম? দেখো, একটা হচ্ছে গরিবি হাটাও, এর মডেল নেমটা কি বলেছিলাম? কেউ বলতে পারবে মডেল নেমটা? ডিপি ধর, মনে পড়ছে? এই গরিবি হাটাওটা হবে কি করে? বাই ইনক্রিজিং এমপ্লয়মেন্ট, বা চাকরি কাজের সুযোগ বাড়িয়ে। সুযোগকে বৃদ্ধি করে, ঠিক আছে? বোঝা যাচ্ছে?
বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না কোনো ডাউট আসছে? বেশ, চলো আর কি হয়েছিল, আর কি হয়েছিল? এগুলো বলেছিলাম যে ডিপি ধরের জন্য কেন বলা হয় বলো তো? এই ডিপি ধরের নামের সঙ্গে কি ইম্পর্টেন্সটা, কেন ডিপি ধর কি বলেছিল, কেন ওনার নামে বলা হয়, বলেছিলাম এগুলো? ডিপি ধর বলেছিলাম কি, ইয়েস অর নো? আচ্ছা বলে দিই, এটাও বলে দিই। দেখো, পয়েন্ট মনে না রেখে না ক্যারেক্টার গুলো মনে রাখো, কে কি করেছে, কে কি বলেছে। পয়েন্ট হয়ে গেলে তোমার মাথায়, তুমি যখন কোনোদিন মনে করতে যাবে, রিভাইজ করতে যাবে, তখন মনে হবে আরে আরে আরে, এটা ছিল, ওটা ছিল, এক্স ওয়াই জেড, হ্যাপাজার্ড হয়ে যাবে। যে যেটা করেছে তার কাজ যেটা, সেটা তার সঙ্গে জুড়ে দাও, সেই নাম ধরে মনে রাখো, তাহলে তোমার কাছে মানে ইজিয়ার টু রিমেম্বার। ঠিক আছে? তো এই 74-এ যেটা হয়েছিল, ডিপি ধর একটা কনসেপ্ট আনলো, সেটা হচ্ছে মিনিমাম নিডস প্রোগ্রাম। মিনিমাম নিডস প্রোগ্রাম, ঠিক আছে? এটার কাজ কি ছিল? এটার কাজ হচ্ছে বেসিক নিডস অফ হিউম্যান লাইফ। বেসিক নিডস, বেসিক নিডস না বলে আরো ভালো করে অ্যাকুরেট বলা উচিত বেসিক মিনিমাম নিডস। বেসিক নিডস না বলে এটা আরো ভালো হবে, বেসিক মিনিমাম নিডস। এইটাকে যেন আমরা সাপোর্ট করতে পারি মানুষের জন্য, দেশের মানুষের জন্য, যে মিনিমাম নিডস যেটা থাকে সেটার জন্য যেন আমরা এটা করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে গল্প। এইখানটার সময়কার টার্গেট ছিল হচ্ছে 4.4% জিডিপি গ্রোথ হবে, এটা টার্গেট নেওয়া হয়েছিল। টার্গেট কভার হয়েছিল একটু বেশি, 4.8 এরকম টাইপের টার্গেট অ্যাচিভ করেছিল। ঠিক আছে? বোঝা গেল? এবার এইখান থেকে হচ্ছে দেশে শুরু হলো পলিটিক্সের বিরাট খেলা। রানা আরিয়া তনুশ্রী দাস বুঝতে পারোনি? না না লিখেছো যে, কোন জায়গাটা বুঝতে পারোনি? সহজ লিখলাম, তেমন কিছু কঠিন লিখলাম? কি বুঝতে পারোনি তোমরা? সহজ করে বলেছি তো। এই প্ল্যানের মডেল নেমটা ডিপি ধরের নামে, বিকজ ডিপি ধর কি করেছিল, 74-এ মিনিমাম নিডস প্রোগ্রামের কনসেপ্ট দিয়েছিল, যেখানে মানুষের বেসিক মিনিমাম নিডটা কেটার করার চেষ্টা করা হবে। যাতে মানুষের বেসিক মিনিমাম নিড বলতে কি বোঝায়, থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি, পরনের বস্ত্র, এই যে বেসিক যেটুকুনি দরকার, বেসিক সেটুকুনির জন্য যাতে প্রোভাইড করতে পারে। অবভিয়াসলি কাজের সুযোগ বাড়িয়ে সেটা করার জন্যই হবে। মানুষ তো আর নিজের রোজগারের জন্য বা নিজের পরিবার প্রতিপালনের জন্য তো আর অন্য মানুষকে খুন করতে পারে না, সেটা তো আইন সিদ্ধ নয়। তো সেটা তো ডাকাতি হয়ে গেল। টার্গেট রাখা ছিল 4.4%, আর হয়েছে হচ্ছে 4.8%। কি বুঝতে পারোনি বলো এখানে? তনুশ্রী, রানা, সন্দীপা না লিখেছো কিসের জন্য, এটা বুঝতে পেরেছো? আর রিপিট করার দরকার আছে? পরেরটায় চলে যাবো, তাড়াতাড়ি রেসপন্স দাও, তাড়াতাড়ি রেসপন্স দাও। চলো এগিয়ে গেলাম, চলো পরেরটায় যাই তাহলে। আচ্ছা, আরো কিছু জিনিস বলা উচিত আমার, সেটা হচ্ছে, আচ্ছা এবার যেটা হয়, তো এটা হওয়ার কথা ছিল তো 79 অবধি, কিন্তু 78 সালে ঘটে একটু গল্প। গল্পটা কি? গল্পটা হচ্ছে এই যে, এই সময় নতুন যে গভর্নমেন্ট এলো, তখন এলো হচ্ছে জনতা দল। এবং তার প্রাইম মিনিস্টার ছিল হচ্ছে মোরারজি দেসাই।
এরা বললো যে আমরা এখানে এই 79-এ যেটা রয়েছে, 79-এ যেটা শেষ হওয়ার কথা 5 ইয়ার প্ল্যানটা, এটাকে আমরা মানবো না। 1974 থেকে চলছিল, বললো আমরা এটাকে মানবো না, আমরা এসব মানবো না। তাহলে এরা কি করবে? এরা বললো যে আমরা করবো হচ্ছে রোলিং প্ল্যান। কি করব? রোলিং প্ল্যান। ঠিক আছে, এইবার মানে যেটা হলো আর কি, সেটা হচ্ছে যে এটাকে না মেনে আমরা একটা 6th 5 ইয়ার প্ল্যান টাইপের আনবো। রোলিং প্ল্যানটা বলছি আর কি, 6th 5 ইয়ার প্ল্যান আনবো, এরকম একটা গল্প বললো। কিন্তু এরা জিতেছিল হচ্ছে 78-এ, আর 80 সালের মধ্যে এদের সরকারি গেল বন্ধ হয়ে, সরকার গেল গুটিয়ে। সেগুলো কি কারণে, এত পলিটিক্সের গল্প সেগুলোতে যাচ্ছি না। মোদ্দা কথা, 1980-তে তখন আবার এসছিল কে? আবার ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার হয়েছিলেন। ঠিক আছে, তো এই যে 78 থেকে 80, এই যে আনস্টেবল যে পিরিয়ডটা, হ্যাঁ, সেটা এই সময়কার যে প্ল্যানটা ছিল, এটা হচ্ছে আমাদের রোলিং প্ল্যান। এই পিরিয়ডের ব্যাপারটাতে 1978 থেকে 80 এই সময় হচ্ছিল রোলিং প্ল্যান। সোজা কথায় কাজের কাজ কিছু হয়নি, রাজনীতিটাই বেশি হয়েছে। খুব সিম্পল গোদা বাংলা কথা যদি বলতে চাই, ইন্দিরা গান্ধীর রিএলেকশন না হওয়া অব্দি শুধু টার্গেট আর সবকিছু আপডেটই হয়ে গেছে, এর বেশি কিছু খুব একটা কিছু কাজের কাজ কিছু হয়নি, ঢপের চপই হয়েছে, সোজা কথা একদম। আচ্ছা, ওকে, ক্লিয়ার, কোনো ডাউট নেই। পরেরটায় চলে যাই, এগোই ঝট করে, পরেরটায় চলে যাই। ক্লিয়ার? চলো, এবার আমরা আসছি 6th 5 ইয়ার প্ল্যানের দিকে। এবার অ্যাকচুয়াল 6th 5 ইয়ার প্ল্যান তখন বলেছিল যে আমরা এটা মানবো না, হ্যান করবো, কিন্তু কিছু করে তো নি। তো এবার হলো 6 নম্বর 5 ইয়ার প্ল্যান। এর সময়কাল কত হবে? এর সময়কাল হচ্ছে 1980 থেকে 1985। ঠিক আছে, 1980 থেকে 1985। এই সময়টা কি কি হয়েছে সেটা আর কি বোঝার দরকার। প্রথমেই যেটা দরকার সেটা মাথায় রাখতে হবে যে জাস্ট ভেবে দেখো, এর আগে 74 থেকে 79 সেখানে গরিবি হাঁটার কথা হলো, তারপরে আবার একটা আনস্টেবল পিরিয়ড, আবার আসছে আরেকটা সরকার। তাহলে এবার কি চাইবে? এবার ইকোনমিক যেটা আগের ছিল না, ইকোনমিক যে লিবারাল ব্যাপারটা থাকা দরকার সেটা দরকার। প্লাস এই সময়ের মধ্যে খাদ্যশস্যর যোগানটা ঠিকঠাক হয়ে গেছে, এবং সবথেকে বড় যে ব্যাপারটা, মানুষ বুঝতে পারছে, দেখবে তখনকার দিনের মানুষদের দেখবে এক একজন পরিবারে হয়তো রোজগারে পার্সন বাবা বা ফাদারলি ফিগার যিনি তার, কিন্তু মানুষের এক একজনের ফ্যামিলিতে 4টে 5টা 7টা 8টা করে সন্তান। তাই জন্য সরকার বুঝলো, সরকার কর্তৃপক্ষ বুঝলো যে এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশে ওভার পপুলেটেড হয়ে যাবে। ওভার পপুলেশন মানে কি? মানে জনসংখ্যার অধিক বৃদ্ধি। তাতে সমস্যা কোথায়? এখন সমস্যা হচ্ছে এটাই, যে পরিবারে কথা 10,000 টাকা মায়না হয়, সেই পরিবার দুজনকে নিয়ে চলতে পারে। দেখা যাচ্ছে না? সীতারানী মাহাতো দেখা যাচ্ছে, বাকিরা দেখতে পাচ্ছ? বাকিরা দেখতে পাচ্ছ? সীতারানী মাহাতো, তুমি একবার এটা রিপিট করে করে নাও, কি বলে ওটাকে, রিফ্রেশ করে নাও। চলো আমরা ক্লাসে চলে আসি। ওকে, আমরা ক্লাসে চলে আসি। তো এই সময়কালে বাস, ঠিক আছে পরিষ্কার দেখা যাচ্ছে। হয়তো ওর দেখা যাচ্ছিল না, এখন রিজয়েন করতে পেরেছে, বেশ ঠিক আছে, বাকিরা থেমে যাও, চলো ক্লাসটা করি আমরা। তো কি হয়েছে, ওভার পপুলেশন যাতে না হয় তার জন্য কি করা যেতে পারে? মানুষকে তো সচেতন করতে হবে। মানুষ সচেতন না হলে তো তারা বুঝবে না ব্যাপারটা। তো ফ্যামিলি প্ল্যানিং এর কনসেপ্টটা নিয়ে আসা হয়। এই কনসেপ্টটাকে মানুষকে এই ব্যাপারে অবহিত করা হলো, বা এই কনসেপ্ট লিখতে পারো যে
was introduced? Was introduced to public? ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, আর কি হলো? আর ইম্পর্টেন্ট ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সময় তৈরি করা হলো নাবার্ড। কি তৈরি হলো? নাবার্ড। নাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল আবার এই পপ আপ কি হচ্ছে? এই পপ আপের চলো তো ক্লাসই কথা বলবো না। এই তৈরি হলো নাবার্ড। ঠিক আছে, এই পিরিয়ডটা রিলেটিভলি পলিটিক্যাল বা ইয়ের দিক থেকে খুব শান্ত একটা পিরিয়ড, ভালো পিরিয়ড, এবং এখানে ইকোনমিক্যালি খুব সাউন্ড একটা পিরিয়ড। এখানে টার্গেটটা অ্যাচিভ হয়েছিল, যে পরিমাণ টার্গেট নেওয়া হয়েছিল টার্গেটটা অ্যাচিভ হয়েছিল। অ্যাচিভ বলতে একটু বেশি হয়েছিল, খুব বেশি না, তো মোটামুটি এটা ধরো 5.2 ছিল, টার্গেট ছিল হচ্ছে 5.2। এগুলো এরকমভাবে পার্সেন্টেজ ধরে আসার চান্স কম, বাট তাও বলে রাখছি যদি তোমাদের জানার ইচ্ছা থাকে। 5.7% মতো অ্যাচিভ হয়েছিল। ঠিক আছে, 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরে চলে আসি আমরা। 7th 5-year প্ল্যান। 7th 5-year প্ল্যান। এই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? কে বলতে পারবে? এই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? সময়কাল লিখছি। এখানে কারা কারা এই সময়ে জন্মেছো? কেউ আছো? 85 থেকে 90-র মধ্যে জন্মেছো? কেউ আছো? প্রাইম মিনিস্টার কে ছিলেন? প্রাইম মিনিস্টার ছিলেন রাজীব গান্ধী। ঠিক আছে, রাজীব গান্ধী হি ওয়াজ এ ভেরি ক্যারিজমেটিক পার্সোনা। ইন্দিরা গান্ধীর সন্তান বলে কথা। হি ওয়াজ এ ভেরি ক্যারিজমেটিক পার্সোনা। তিনি চেয়েছিলেন যে দেশে সেকেন্ড 5-year প্ল্যানিং এর সময় যেরকম ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ব্যাপারটা হয়েছিল, এখানেও ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হলে যেরকম ডিজায়ার্ড গ্রোথ সেরকম গ্রোথটা হবে না। কিন্তু এবার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে শুধুই ইন্ডাস্ট্রি লাগালাম, কলকারখানা লাগালাম, সেটা না। তিনি চেয়েছিলেন যে এম কি ছিলেন তার ভিশনটা কি ছিল? তার ভিশনটা ছিল ইনক্রিজ প্রোডাক্টিভিটি, ইনক্রিজ অফ প্রোডাক্টিভিটি increase of productivity by use of technology. এটা তার ভিশন ছিল। মানে এই প্রোডাক্টিভিটি ইন দ্য সেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটি আর কি। এটাও লিখে রাখি তোমাদের যাতে বুঝতে সমস্যা না হয়। ইনক্রিজ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটি বাই ইউজ অফ টেকনোলজি। যে যেখানে চটকল রয়েছে সেখানে তুমি চটকলের জন্য একটা প্রয়োজনীয় যন্ত্রাংশ, সরঞ্জাম, মেশিন সেটা বসাও। এবং তবেই গিয়ে এটা এগোবে। যেহেতু হি ওয়াজ এ ক্যারিজমেটিক পার্সন, উনি কিন্তু শুধুমাত্র হি ওয়াজ নট থিঙ্কিং অ্যাবাউট যে না আমাকে শুধু প্রোডাকশন বাড়াতে হবে, শুধু জিডিপি বাড়াতে হবে, এরকম ভাবে উনি কখনোই ভাবেননি। উনার মাইন্ডসেটটা বা ওনার ভিশন যেটা ছিল, ওনার ভারতীয় রাজনীতিতে ওনার চিন্তাধারার গভীর যে ইম্প্যাক্ট ছিল সেটা হয়তো এই প্ল্যানেই দেখা যায়। উনি কি কি ভিশন দিয়ে মানে নিয়ে ভাবছিলেন
সেটা হচ্ছে যে যখন আমরা টেকনোলজি ইউজ করছি, যখন আগের বারে আমাদের এখানে নাবার্ডটা তৈরি হয়েই গেছে, যখন আমাদের এখানে নাবার্ড জিনিসটা তৈরি হয়েই গেছে, তাহলে এই সময় আমরা আর কিভাবে করতে পারি, মানে আর কিভাবে আমরা মানুষের কাছে সেবাটা পৌঁছাতে পারি, এবং এতদিনের আমাদের দেশ চালানোর অভিজ্ঞতায় কি বোঝা গেল। ঠিক আছে, এই জিনিসগুলো যে নেক্সট যেগুলো বলছি সেগুলো হয়তো তোমাদের নোটসে নেই, ক্লাসে এগুলো শোনো, তোমরা বুঝতে পারবে কেন বলছে কি হচ্ছে। তো নাবার্ডটা কি? নাবার্ড মানে হচ্ছে আমাদের এগ্রিকালচারাল লোন দেবে, রাইট? এদিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য টার্গেট নিচ্ছে। তো রাজীব গান্ধী ভাবলেন, বা তখনকার সময়কার যারা ওনার অ্যাডভাইজার, প্ল্যানিং কমিশনের মেম্বার, তারা এটা ভাবলেন যে শুধু এইটাতেই হলে হবে না, যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটির জন্য শুধু আমরা টেকনোলজি ইউজ করবো সেটা করলেই হবে না, আমরা এগ্রোটেকও করতে হয়, মানে এগ্রিকালচারের উন্নতির জন্য আমাদের টেকনোলজির ইউজটা করতে হবে। এগ্রিকালচারের উন্নতির জন্য আমাদের ইউজ করতে হবে টেকনোলজির। তো এটা মাথায় এলো। এটা মাথায় আসার পরে কি হলো, এই নেক্সট পার্টটা হয়তো বইতে লেখা নেই। 1986 একটা নিয়ম আনা হলো, সেটা হচ্ছে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং, এটা কে আনলো, এই দাবিটা কার হলো? সেটা হচ্ছে আরবিআই। কেন? কারণ আরবিআই এবং প্ল্যানিং কমিশনের মানুষজন, রাজীব গান্ধী এবং পুরো ফ্রেমওয়ার্ক এটাই ভাবছিল যে আমরা যদি ডেভেলপমেন্টের জন্য, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য, টেকনোলজি আপগ্রেডেশনের জন্য কথাবার্তা বলি, যদি সেই দিকেই আমরা শুধু লোন দিতে শুরু করি, তাহলে আরবিআই তো সরকারের ব্যাংক, আরবিআই তো ঠেকা পড়েনি কার কি লোন আছে, কোন ব্যাংকের কি লোন আছে। কিন্তু যে কমার্শিয়াল ব্যাংকগুলো রয়েছে, সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকই হোক কিংবা ব্যাংক অফ বরোদাই হোক বা স্টেট ব্যাংকই হোক, তাদের তো সবসময়, তারা কি কমার্শিয়াল ব্যাংক, তারা চাইবে কি, তারা চাইবে কত বেশি করে প্রফিট কামানো যায়। কমার্শিয়াল ব্যাংকের তার টার্গেট কি হবে? সে মুনাফা চাইবে, লাভ চাইবে। তো এরা যদি ম্যাক্সিমাম লোনের অ্যালোকেশনটা শুধু ওই দিকেই করে দেয়, লাইক বড় বিজনেস হাউসকে লোন দিল এবং ছোট বিজনেসকে বা এগ্রিকালচারকে লোনই দিল না। এগ্রিকালচারের লোন কি জন্য লাগতে পারে? এগ্রিকালচারের জন্য লোন লাগতে পারে ট্র্যাক্টর কেনার জন্য, এগ্রিকালচারের জন্য জলসেচের জন্য লাগতে পারে, জলসেচ ছাড়াও নর্মাল সাধারণ বীজ কিনতে হয়, তার জন্য লোকটা লোন লাগতে পারে। আচ্ছা, শুধু এগ্রিকালচার নিয়েই ভাবছি কেন? এগ্রিকালচার ছাড়া কি বড় ব্যবসায়ী ছাড়া কি মেজো ব্যবসায়ীরা নেই? মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ কি নেই? এদেরকেও লোন দিতে হতে পারে, হেলথ সেক্টরের জন্য লোন দিতে পারে। তো এর জন্য এই হচ্ছে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং তা ম্যান্ডেট করে দিল আরবিআই, যে বললো যে তোমাদেরকে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং করতেই হবে। 8খানা টপিক দিয়ে দিল যে তোমরা এখানে, যেমন এগ্রিকালচার, যেমন এমএসএমই, তো এখানে এদেরকে তোমাকে লোন দিতেই হবে। এবার কেন, আমি তোমাদের যখন শুরুতে পড়েছিলাম তখন বলেছিলাম যে ন্যাশনাল ইনকাম থেকে আস্তে 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 এইভাবে পড়বো, বিকজ আমি তোমাকে দেখাচ্ছি একটা জিনিস, চলো বোর্ডেই দেখাই যাতে তোমরা বুঝতে পারো কি হচ্ছে। এই দেখো, নর্মাল গুগলে দেখাচ্ছি, আরবিআই সাইট থেকে দেখাচ্ছি যাতে তোমাদের কোনোদিন ডাউট না থাকে। এগুলো ব্যাংকের স্টুডেন্টরা বেশি পড়ে, কিন্তু কেন আমি তোমাদের দেখাচ্ছি তোমরা একটুখানি বুঝতে পারবে, চাইলে এই পেজগুলোতে দেখতে পারো। মোদ্দা কথা, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর মাধ্যমে কি হয়, ব্যাংকরা লোন দেবে। ব্যাংকরা লোন কখন দেয়? এরকম সেক্টরগুলোকে কখন লোন দিতে বাধ্য? কেন বাধ্য? কারণ আরবিআই বলেছে। তো গভর্নমেন্ট যখনই কিছু পলিসি ফ্রেমওয়ার্ক আনবে, তখনই সেটা এক্সিকিউট হবে কোনো না কোনোভাবে, সেটা রিলেটেড টু পিএসএল। তোমাদের কেন এটা কাজে লাগবে? তোমাদের এটা কাজে লাগবে বাবু এই কারণে, তুমি স্কিমস মুখস্থ করতে গেলে পাগল হয়ে যাবে।
তুমি স্কিমস মুখস্থ করতে গেলে পাগল হয়ে যাবে, কত স্কিম মনে হবে। কিন্তু যদি মনে করো যে না, স্কিমস হবে যা হবে, যেটাই ওয়েলফেয়ার স্কিম হবে সেটা কিসের সঙ্গে হবে, রিলেটেড টু পিএসএল। পিএসএল এ আমার 8টা ভাই, মানে 8খানা সন্তান, এমএসসি মিঠিমেসি, আমি সেগুলো পরে আসছি, তোমার অত ভেবে লাভ নেই। তাহলে এই একটা হেড করে যদি আমরা ক্লিয়ার করতে করতে যাই, তাহলে আমাদের স্কিমসটা গ্রিপে চলে আসবে। এটা যখন একদিন স্কিমস পড়ানোর সময় এভাবে পড়াবো, বুঝতে পারবে। বোঝা গেল? তো এখন আমরা এই দিকটা যাচ্ছি না, নর্মাল যে 5 ইয়ার প্ল্যানের গল্পটায় চলছি, সেই টাইম লাইনটাকে শেষ করি, তারপরে যখন বোঝাবো এভাবে বুঝতে পারবে। সময়েরও তো একটা ব্যাপার আছে। চলে আসো। তো আপাতত এইটুকুনি বুঝলে। 1900 এখানে নাবার্ড হয়ে গেছিল আগেরটা প্ল্যানের সময়, এখন আমাদের এই গল্পটা এলো। ঠিক আছে, আর কি হয়েছিল মোটামুটি, অবভিয়াসলি সেই সময় দেশ ছিল, দেশে একবার সব কাজ হয় না, তখন অ্যান্টি পভার্টিটা আগেরবার গরিবী হটাও বলেছে, কিন্তু হয়নি। কেন হয়নি, কেন এত কিছু পরেও হয়নি? কারণ পলিসি ফ্রেমওয়ার্ক ওয়াইজ আমরা খুব রেস্ট্রিক্টেড একটা কান্ট্রি ছিলাম। একদম সেই ব্রিটিশ আমলে ইংরেজদের জন্য ব্যবসার দরজা খুলে যে সমস্যা আমরা পড়েছিলাম, সেই ভয় থেকে আমাদের ফ্রেমওয়ার্কটা ছিল দুরকম ভাবে। এক, যাই করতে হবে তোমাকে বাবা পারমিশন নিতে হবে। তুমি ব্যবসা করে আলপিন বেচো কি এলিফ্যান্ট বেচো, যাই বেচো না কেন, প্রথম কথা লাইসেন্স নিতে হবে। সো দেয়ার ওয়াজ আ প্রবলেম উইথ লাইসেন্স রাজ, যেটা তখন বলা হতো, লাইসেন্স রাজ বলা হতো, যে সব কিছুতে লাইসেন্স লাগে। ভারতবর্ষে কিছু করতে গেলে লাইসেন্স তো লাগবেই লাগবে। তো লাইসেন্স রাজের সমস্যা, এত পেপার ওয়ার্ক, এত ডিলে, পেপার ওয়ার্কের জন্য রেড ট্যাপিজম। এই শব্দটা মানে হচ্ছে, মানে রেড ট্যাপিজম মানে হচ্ছে যে সরকারি অফিসে ফাইলগুলো লাল ফিতে দিয়ে বাঁধা থাকে। তো রেড ট্যাপিজম মানে হচ্ছে যে ফাইলের জন্য যে ডিলেটা, ব্যুরোক্রেটিক ডিলে বা নিয়ম কারণ মানতে গিয়ে যেসব ডিলে আর কি, সেরকম টাইপের ব্যাপার। তো রেড ট্যাপিজমের চক্করে এক হতো দেরি, দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়ান মার্কেট ওয়াজ নট ওপেন টু আদার কান্ট্রিজ। অত সহজ ছিল না ব্যাপারটা, অত সহজ বলা ভুল, একেবারেই সহজ ছিল না। ঠিক আছে, কিন্তু গ্রোথ হয়ে যাচ্ছিল সামহাও। যদি আমরা ভাবি এই প্ল্যানটার সময় কি গ্রোথ হয়েছে স্যার, যদি আমাদের এই কোশ্চেনটা হয় যে 7th 5 ইয়ার প্ল্যানের সময় কি আদৌ দেশ প্রোগ্রেস করতে পেরেছে, ওয়েল তাহলে আমাদের অবভিয়াসলি স্বীকার করতে হবে যে এই সময় আমাদের গ্রোথ হয়েছে। এখানে টার্গেট ছিল ধরে নাও 5%, অ্যাচিভ মোটামুটি 6.01 এরকম পার্সেন্টেজ অফ অ্যাচিভমেন্ট হয়েছিল, উইচ ইজ নট ব্যাড অ্যাট অল। ঠিক আছে, গ্রোথ হয়েছে, কিন্তু সমস্ত দিক থেকে কি হলো, স্লো ডাউনটা শুরু হলো। মানে সরকার বলছে আরবিআই থেকে এগ্রিকালচার লোন দাও, নাবার্ডকে বলছে লোন দাও। লোন বলছে কিসের জন্য, লোন বলছে ঠিক আছে তোমরা চাষের জমির জন্য লোন দাও, কেউ একটা ট্রাক্টর কিনতে চাইলে লোন দাও, কেউ একটা সারের কারখানা করতে চাইলে লোন দাও, ছোট ব্যবসায়ী মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজকে লোন দাও। এবার মাইক্রো স্মল এন্টারপ্রাইজ ব্যবসাটা শুরু করতে গিয়ে যা যা লাইসেন্সের কাগজ করতে হচ্ছে, যা যা সমস্যায় ফেসছে, তাতে সে আর রিকভার করতে পারছে না। এবং অবভিয়াসলি বাইরের ডিমান্ড নেই, বাইরের থেকে লোক মানে ইন্ডাকশন হচ্ছে না ফান্ডিং এ। তো এই জাতীয় সমস্যাগুলো এসছিল। আচ্ছা, ইতোমধ্যে যেটা হলো সেটা হচ্ছে একটা সময় এলো ভারতবর্ষের থেকে মানে ওভারঅল টাকা ফাঁকা চলে গিয়ে এমন একটা অবস্থা, তখনও তেল কিনতে হচ্ছে এবং বাইরের সঙ্গে আমাদের খুব একটা হচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না। তো এক সময় অবস্থা এমন এলো যে দেশের অবস্থা খুব করুণ, খুবই করুণ। বলা হতো 2 সপ্তাহের মতো ফরেক্স রিজার্ভ আমাদের জমেছিল, 2 উইকসের মতো ফরেক্স আমাদের কাছে ছিল, মাত্র 2 সপ্তাহের ফরেক্স। এই 2 সপ্তাহের ফরেক্সের কথার মানে হচ্ছে আমরা যদি বাইরে থেকে তেল কিনতে যাই বা যে কোনো কাজের জন্য, আমাদের কাছে তখন টাকা নেই। এই গেছিল অবস্থা, দেশের ইকোনমি প্রায় একদম মানে শ্মশানে চলে গেছে প্রায়। ইতোমধ্যে একটা ঘটনা ঘটেছিল, সেটার সালটা আমি 1 সেকেন্ড তোমাদের বলছি।
সালটা আমি এক সেকেন্ড, ফরেক্স মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, মানে বিদেশি টাকা, মানে ডলার, বোঝা গেল? আচ্ছা, এই সময় একটা ব্যাপার ঘটেছিল, সেটা হচ্ছে 91ই হয়েছিল, 91, 91 মানে 1991তেই হয়েছিল। সেটা হচ্ছে এরকম, এটা মে মাসের দিকে হবে। সেটা হচ্ছে রাজীব গান্ধীকে হত্যা করা হয়। শ্রীলঙ্কার তামিল টাইগার বা এলটিটি যাদের বলা হয়, তামিল লিবারেশনের যারা লোকজন, তারা রাজীব গান্ধী একটা জায়গায় গেছিলেন, সেখানে একজন মানব বোমা হয়ে এসেছিল এবং ব্লাস্ট হয় এবং রাজীব গান্ধী মানে নিহত হন। দেশের প্রাইম মিনিস্টার, ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ভালো প্রাইম মিনিস্টারদের মধ্যে একজন, তিনি মারা যান। যার মা ছিল ইন্দিরা গান্ধী এবং তার ওয়াইফ হচ্ছে সোনিয়া গান্ধী, এবং তোমরা সবাই জানো হিস্ট্রিটা, মানে তারপরে ফ্যামিলি ট্রিটা তোমরা জানো, সেটা নিয়ে আর যাচ্ছি না, ওটা আলোচনাটা পলিটিক্যাল আলোচনার দিকে যাবে, সেটা দিয়ে আমরা যাচ্ছি না। মধ্য কথা আসি এবার ইকোনমি জগতে কি হলো। তো ডোনা সার কোশ্চেন ছিল ফরেক্স মানে কি? ফরেক্স মানে হচ্ছে বৈদেশিক মুদ্রা। বৈদেশিক মুদ্রা কেন ইম্পর্টেন্ট, কেন এখানে কাজে লাগছে? ভারতকে তেল কিনতে হচ্ছে, আমাদের দেশে এখনো অব্দি অতটা তেল উৎপাদন হয় না, তো আমাদের তেল কিনতে হয় বিদেশ থেকে। তখন কিসের দিয়ে পেমেন্ট হবে? সেটা হয় ফরেক্স দিয়ে হবে। মানে কেন? কারণ হচ্ছে এটাই যে ধরো আমি তেল কিনছি, আমাদের দেশ তেল কিনছে ইউনাইটেড আরব এমিরেটস মানে ইউএই, যার শহর হচ্ছে দুবাই, শারজা, এখানকার শহর হচ্ছে মানে এগুলো হচ্ছে ইউএই শহর। তো এদের থেকে যদি আমরা তেল কিনি, ইন্ডিয়া থেকে, আর আমি যদি একে আইএনআর মানে ইন্ডিয়ান ন্যাশনাল রুপি, ইন্ডিয়ান রুপি যদি দিই, তাহলে এখানকার যে তেলের কোম্পানি, ধরো আরামকো বলে একটা তেলের কোম্পানি আছে, আরামকো, এদের অয়েল কোম্পানি। তো একে যদি আমি আইএনআর দিই, সে বেচারা আইএনআর দিয়ে করবেটা কি? কারণ সে তেলটা প্রডিউস করছে, ক্রুড অয়েলটা, তার একটা সিইও আছে, এমডি সিইও আছে, ম্যানেজিং ডিরেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার, তার নিচে প্রচুর কর্মচারী রয়েছে। তো দুবাইতে বসে সেই কর্মচারীকে যদি ইন্ডিয়ান কারেন্সিতে মায়না দেয়, তাহলে কি সে কর্মচারী চলবে? সংসার চলবে? চলবে না। তাহলে কি করতে হবে? তাহলে তো ইন্ডিয়ান আয়রনে পেমেন্ট করা যাবে না। এইখানে তাহলে এমন একটা কারেন্সি চাই যাতে ইন্ডিয়া পেমেন্টও করতে পারে এবং ইউএই সেটা অ্যাকসেপ্টও করতে পারে, এবং যার বেসিসে এক দিরাম, ইউএই কারেন্সি হচ্ছে দিরাম, আরব এমিরেটস দিরাম, তোমরা নিশ্চয়ই পড়েছো, এইডি, আরব এমিরেটস দিরহাম, এটা বানানটা এরকম হয়, দিরহাম, ঠিক আছে? তাহলে এমন একটা কারেন্সি ডেফিনেটলি দরকার যেটা থেকে কনভার্সনটা হবে। কি না মমিতা সরকার, কি না বলো, কোন জায়গাটা বোঝনি? মমিতা শিকদার কোন না লিখলো, কোন জায়গাটা বুঝতে পারোনি বলো, ঝট করে বলো মমিতা একটু তাড়াতাড়ি বল। না স্যার এমনি, ওকে চলো। তো এই যে একটা কমন কারেন্সি দরকার যাতে এই ট্রানজাকশনটা হতে পারে, মানে ইন্ডিয়ান আয়নারও এ তো বলতে পারে না যে আমি দিরাম, আমি এক দিরাম মানে এক এইডি মানে তুমি আমাকে 50 টাকা দেবে, এ কি এটা বলতে পারে যে আমার এক দিরাম ইকুয়াল টু তোমার 50 টাকা? কথার কথা, এটা কি বলতে পারে? বললে ইন্ডিয়া বলবে যে তোমার 50 টাকা না 5 টাকা, সেটা মানবো কেন? তাহলে এমন একটা কারেন্সি দরকার, এমন একটা কিছু দরকার যেটার জন্য এটা এখানে কনভার্ট করলে বোঝা যাবে যে কার কারেন্সি কত। সেই কারেন্সিটা হচ্ছে ডলার, ইউএস ডলার, ইউনাইটেড স্টেটস ডলার। ঠিক আছে, তাহলে এডির সঙ্গে ডলার কত এটা যদি বোঝা যায়, আবার ইউএস ডলারের সাথে আইএনআর কত এটা যদি তুলনা করা যায়,
তাহলে এই দুটো এইটা কমন স্ট্যান্ডার্ড, তাহলে এই পেগিংটা বোঝা যাবে, বোঝা গেল? তাহলে এটা বোঝা যাবে, তাহলে এইডির সঙ্গে আয়নার কত। তো এটাকে বলা হয় ডলার পেগড সিস্টেম, ডলার পেগড। তাতে কি হয়, যে কোনো দেশের কারেন্সি ডলারের সঙ্গে অনুপাতে তুলনাটা করা যায়, বোঝা গেল? তো এই কারণে ফোরেক্স থাকাটা দরকার, এই কারণেই ফোরেক্স থাকাটা দরকার। তো 1990-91 এরকম সময় কি হয়েছিল, দেশের ফোরেক্সের অবস্থা খুব কমে গেছিল। কারণ কি? কারণ দেশ আমদানি করছিল, দেশ কন্টিনিউয়াসলি আমদানি করছিল, দেশের এমন কোনো বিশাল প্রোডাক্ট ছিল না যেটা দেশ বেচছিল, বা বেচলেও সেটা থেকে ইনকাম হচ্ছিল খুব কম, কিন্তু ফোরেক্স বেরোচ্ছে। এবার এমন করতে করতে এমন একটা জায়গা এলো যেখানে ফোরেক্সের অবস্থা খুবই খারাপ। তখন কি হলো, তখন কার সরকার ছিল? তখন ছিল সরকারে হচ্ছে পিভি নরসিংহ রাও, পিভি নরসিংহ রাও। এটা ইনি কে ছিলেন? ইনি ছিলেন প্রাইম মিনিস্টার। আর তার ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন? তার ফাইন্যান্স মিনিস্টারও পরবর্তীকালে দেশের প্রধানমন্ত্রী হন, ইনার নাম হচ্ছে ডক্টর মনমোহন সিং। ওকে, ইনার নাম হচ্ছে ডক্টর মনমোহন সিং। ইনি 1991 কি বললেন, যে উই হ্যাভ টু গো এলপিজি স্কিম, আমরা এলপিজি স্কিমটা করব। এলপিজি স্কিম মানে কি? এল মানে হচ্ছে লিবারাইজেশন, পি মানে হচ্ছে প্রাইভেটাইজেশন, এন্ড জি মানে হচ্ছে গ্লোবালাইজেশন। ওকে, এলপিজি মানে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন। কারা ছোটবেলায় সচিন তেন্ডুলকরের খেলা কেউ দেখেছো? সচিন তেন্ডুলকরের খেলা কেউ দেখেছো? একদম ছোটবেলায়, মানে 90, 91, 92, 93 এরকম সময় সচিনের খেলা কেউ দেখেছো? এরকম সময় সচিন তেন্ডুলকরের ব্যাটিং কেউ দেখেছো? না না, লাইভ লাইভ খেলা মানে পুরোনো দিনের খেলার, এখন রেকর্ডের না, তখন যখন খেলাটা হতো লাইভ দেখেছো? লাইভ? আচ্ছা, তোমরা ওই সময় হয়তো জন্মাওনি, অনেকেই এখানে রয়েছে যারা না বলছো, তারাও তোমরা হয়তো ওই সময় জন্মাওনি। আমরা ওই সময় খুব ছোট ছিলাম, তো আমাদের কাছে এটা খুব চেরিশড ব্যাপার ছিল। হ্যাঁ, বোঝাচ্ছি, শুনতে থাকো, গল্পের মতো করে দেখবে, ইকোনমিটাকে গল্পের মতো করে বোঝো, খুব ইজি বোঝাটা, কিচ্ছু না। যদি তখন তোমরা জন্মে নাও থাকো, ফাইন, শুনে নাও, তখন তোমরা জন্মে যদি নাও থাকো, ওই রকম সময়টা, ওই 91 পর থেকে ধরো 92, 93, 94, 95 এই সময়টাতে দেখবে, এখনকার তোমরা হয়তো ভাবতেও পারবে না, তোমরা এতটা উন্নত সময়ে রয়েছো, মোবাইলে খেলা দেখা যায়। তখন কি হতো জানো তো? তখন সবার বাড়িতে টিভি ছিল না, সত্যি বলছি, এটা সবার বাড়িতে টিভি থাকতো না, হয়তো পাড়াতে একজনের বাড়িতে টিভি থাকতো, আর তার সেই টিভির, না রেডিওটা আরো আগে, ওটা কপিল দেবের যুগ হয়ে যাচ্ছে, রেডিওর কথা হচ্ছে না, এটা 90-এর দশক হচ্ছে। এখানে বাড়িতে এক আধখানা বাড়িতে টিভি পাওয়া যেত, মধ্যবিত্ত ফ্যামিলিতে মোটামুটি টিভি পাওয়া যেত, এবং তার একখানা এরকম একটা ক্রস করার, ঠিক বোঝাতে পারছি না, দাঁড়াও চেষ্টা করছি, মানে তার কথা একটা অ্যান্টেনা থাকতো, লোকের বাড়িতে ছাদে ছাদে একটা অ্যান্টেনা থাকতো, দুটো লোহার রড, তার মাঝখানে এরকম করে ইয়ে করা, যেরকম রেডিওর অ্যান্টেনা থাকে না, বা গাড়ির সময় গাড়ি থেকে মাঝে মাঝে বেরিয়ে থাকে না অ্যান্টেনাগুলো, ঠিক তেমনি টিভির একটা অ্যান্টেনা থাকতো। ওকে, হ্যাঁ প্র্যাকটিক্যালি বলছি, অনেক সময় অ্যান্টেনাতে সিগন্যাল না আসলে টিভির ছবিটা হেজি হয়ে যেত, গিজ 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 আসতো, তো লোকজনের দায়িত্ব ছিল, বা বিশেষ করে বাড়িতে ছোট ছেলে যারা থাকতো, যে গিয়ে অ্যান্টেনাটা সেট করো, ঠিক আছে? তো এই কথাটা বললাম কেন, বললাম, দেখো সচিনের যদি তুমি গুগল গিয়ে সার্চ করো,
দেখো তুমি সচিনের ক্রিকেট কেরিয়ারটা যদি গুগলে গিয়ে সার্চ করো কবে থেকে খেলছেন, দেখবে ওরকম 88, 89 এই সময় খেলা শুরু করেছেন। 88, 89 এই সময়, এইরকম সময় খেলা শুরু করেছে। আর যেই এই পলিসিটা হলো, এই পলিসিগুলো যেই হলো, ঠিক আছে, তখন কারা আসতে শুরু করলো দেশে? দেশে কারা আসতে শুরু করলো? একটু টিভি খেলা দেখার আইডিয়া থেকে একটু বুদ্ধি করে বলো তো দেখি, কারা আসতে শুরু করলো তখন? একটু মাথা কাটিয়ে বলো তো দেখি, পারো কিনা। কেউ বলতে পারবে? বলতে পারছো না? বুঝিয়ে বলছি, মজা লাগবে শুনতে। কি বললাম একটু আগে? এর আগে কি ছিল? এই এই পাতা কোথায় গেল? এখানে লিখছিলাম কি, লাইসেন্স রাজ। কোশ্চেনটা ছেড়ে দাও, শুনে নাও। এই সময়টা কি ছিল? লাইসেন্স রাজের উৎপাত চলছিল। তোমরা তো এখন জিও হটস্টারে খেলা দেখতে পারো, ম্যাচ হলে, কালকে ম্যাচ হলেও দেখতে পারছো, আইপিএল দেখতে পারো। সেই সময়কার দিনে রীতিমতো বিসিসিআই, মানে বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া, বিসিসিআই কে, দূরদর্শনকে বলতে, আমি আপনাকে এত টাকা দিচ্ছি, আপনি আমার ম্যাচটা দেখিয়ে দেবেন। এটা করতে হতো। যেই এলপিজি হয়ে গেল, মানে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন যেই হয়ে গেল, তাহলে কি ইকোনমিক পলিসি অনেক অনেক রিল্যাক্সড হলো, প্রাইভেট প্লেয়ারকে আসতে দেওয়া হলো, গ্লোবাল প্লেয়ারদের আসতে দেওয়া হলো। তাহলে এখন সোনি, ম্যাক্স, XYZ আরো যারা যারা আছে তারা আসতে পারলো। তারা এসে বিসিসিআইকে বললো যে আপনি আমার সঙ্গে খেলা দেখান, আমি আপনাকে এত টাকা দিচ্ছি। বোঝা গেল? আপনি এখানে আসুন, আপনি খেলা দেখান, আমরা আমাকে দেখানোর যে রাইটস দেন, আমি লাইভ টেলিকাস্টিং রাইটস দেবো, রাইটস নেবো আপনার থেকে, বিসিসিআই থেকে। তো এইভাবে দেশের ক্রিকেটের তখন অন্য লেভেলের একটা ক্যাপিটাল আসতে শুরু করলো। তোমরা হয়তো জেনে অবাক হবে, যারা আগেকার দিনের ক্রিকেটার লাইক কপিল দেব বা সুনীল গাভাস্কার, এরা খুব কম টাকা পেতেন। যদি ওই সময়কার লোকেদের অ্যাচিভমেন্ট নিয়ে একটা সিনেমা আছে 83 বলে, তোমরা দেখতে যাও, কোনোদিন গুগলে দেখো, তোমরা দেখে অবাক হয়ে যাবে কত কম টাকা মায়না পেতে সেই লোকগুলো। পার ম্যাচ খেলার জন্য খুব কম টাকা পেত। বাট এনিওয়ে, এই সময় কি হলো? এই সময় বেসিক্যালি ইন্ডিয়াতে টাকা এলো। আমি তোমাকে শুধু বোরিং ভাবে পড়াতে চাই না, আমি পিপিটি থেকে পড়াচ্ছি না, একটাই কারণে, যাতে তোমাদের কাছে মাথার মধ্যে এটা ঢুকতে থাকে যে আচ্ছা ঠিক আছে, এটা এই হয়েছিল, এটা এই হয়েছিল, তোমরা রিলেট করতে পারো। ঠিক আছে? তো এলপিজি করেছিল কে যদি বলে, এটাও কিন্তু খুব কমন কোশ্চেন, এটা বলে রাখি, যে এলপিজি স্ট্যান্ডস ফর লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। তখন প্রাইম মিনিস্টার কে ছিলেন? পিভি নরসিংহ রাও। ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন? ডক্টর মনমোহন সিং। বোঝা গেল? বোঝা গেল? তা এখান থেকে ইকোনমিকে উন্মুক্ত করার ব্যাপার স্যাপার ঘটলো। বোঝা গেল? এলপিজি বোঝা গেল? আচ্ছা, এবার আসছে আমাদের তার পরবর্তী সময়। চলো, এবার আসছে আমাদের এর পরবর্তীকালের সময়। এটা হচ্ছে আমাদের সাহেব দত্ত। তখন কারেন্সি, হ্যাঁ তখন ফোরেক্স কম ছিল, কারেন্সি কম বলাটা ভুল। তুমি যে শরীর বল পেগড, মানে কি? পেগড মানে হচ্ছে একটার সঙ্গে একটাকে তুলনা করে রাখা। এই যে যদি ধরো এইডির বদলে XYZ রয়েছে, একটা নতুন দেশে নতুন কারেন্সি এসছে, সেই কথার কথা ধরে নাও, বা এইডি ধরো, এইডি যখন ইন্টারন্যাশনাল ফরেক্স মার্কেটে আসবে, তাহলে তার এই সমস্যাটা হবে। এটা তো বুঝেছো আশা করি, একটু আগে বুঝিয়েছি কি করে তুলনা হবে। এই তুলনাটা কি করে হবে? আয়নার যদি বলে যে এক এইডি ইকুয়াল টু 50 আয়নার, তাহলে ইন্ডিয়া মানতে যাবে কেন? কিছু একটা বেসিস তো হতে হবে। তাই জন্য যদি এটা হয় যে এইডির সঙ্গে ডলারের কত ভ্যালু,
কত পার্থক্য সেটা যদি জানা থাকে, আর আইএনআর এর সঙ্গে ইউএস ডলারের কত ভ্যালুয়েশন যদি মানে জানা থাকে, তাহলে এডিআর আইএনআর এর একটা বেস রিলেশন করা যেতে পারে, কারণ এদের বেসটা সেম হয়ে গেল। তো এখন যেমন ফর এক্সাম্পল ধরো 180 ইজ ইকুয়াল টু কথার কথা ধরো 25 আইএনআর, কথার কথা আমি এক্সাক্ট লিখছি না, বাট এরকম 24 25 এরকম টাইপেরই হবে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এখন আমরা এবার 97 থেকে আসবো। এখন কি পড়বো না আমার কাছে সময় কম, ছেড়ে দেবো এখন, নাকি তোমাদের মাথা হ্যাং করে গেছে? ক্লাস কেমন লাগলো একটু বলো। ক্লাসের সময় প্রায় শেষ হয়ে গেছে, এই জন্য জিজ্ঞেস করছি। একটু তাড়াতাড়ি রিভিউ দাও, কে কি বোঝনি একটু বলে নাও আজকের ক্লাসের মধ্যে। কোন জায়গাটা তোমাদের, কোনো জায়গা আছে যে তোমাদের টাফ লাগছে বা তোমরা একটু অ্যাডিশনালি জানতে চাও? কোনো জায়গা আছে তোমাদের টাফ লাগছে বা অ্যাডিশনালি কিছু জানতে চাও? এনিথিং, এনিওয়ান? সুচিত্রা দাস বলছে ফোরেক্স। ফোরেক্সে তোমার ভাবার কি আছে? ফোরেক্সে তোমার কঠিন লাগার কি আছে? মমিতা শিকদার, আমি তো বললাম স্কিমস আর পিএসএল তুমি এখন ভেবো না, আমি তো তোমাকে আইডিয়া দেওয়ার জন্য বললাম। স্কিমস পিএসএল আলাদা করে ক্লাস করিয়ে দেবো। আচ্ছা, রবি ওরাও, সুচিত্রা দাস, এদেরকে বলে দিই। রবি ওরাও আর সুচিত্রা দাস বলছে ফোরেক্সটা বুঝিনি। ফোরেক্স পরিষ্কার কথা, ভারতবর্ষে রাফায়েল জেট আসে ফ্রান্স থেকে, ইয়েস অর নো? তো ভারতবর্ষ রাফায়েল জেটটা কিনবে কিসের জন্য? মানে নিজের ডিফেন্সের জন্য, তাহলে এটা কিনতেই হবে। এবার এটা যে কিনবে সেটা টাকা দেবে কি করে? ভারত যদি ফ্রান্সকে বলে যে তুমি আমার ইন্ডিয়ান আয়নার নাও, তো রাফায়েল বিমানটা তৈরি করছে ফ্রান্সের স্টেট ওন্ড একটা কোম্পানি, স্টেট ওন্ড সাবসিডিয়ারি কোম্পানি, তার নাম হচ্ছে ডাসল্ট রাফায়েল, এটা আমরা শুনেছি নাম। তো ডাসল্ট কোম্পানির যারা কর্মচারী আছে তাদেরকে ইন্ডিয়ান আয়নারে যদি মায়না দেওয়া হয়, তাহলে তারা ফ্রান্সে চলবে কি করে? তার বাচ্চার স্কুলের ফিটা দেবে কি করে? সে একটা পিজা খাবে কি করে? সে পেট্রোলে তেল ভরবে কি, মানে গাড়িতে পেট্রোলটা ভরবে কি করে? তার টাকাটা তাকে কারেন্সি দিতে হবে। এবার সেই কারেন্সিটা যদি ফ্রান্সের কারেন্সি যেটা হয়, ফ্রান্সের কারেন্সি যদি সোহম দাঁড়া যাও, একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, সোহম আর ডোনা একটু দাঁড়িয়ে যাও, এদের এটা বুঝিয়ে দিই, তারপর তোমাদের কোশ্চেন নিচ্ছি। তো যদি এটা দিতে হয় তাহলে কিভাবে দিতে হবে? ওদের কারেন্সিতে দিতে হবে। এবার ওদের কারেন্সি ওরা যদি বলে যে আমাদের ফ্রান্সের কারেন্সি ইকুয়াল টু 100 ইন্ডিয়ান কারেন্সি, সেটা আমি গাজওয়ারি মানবো কেন? কিসের বেসিসে বলবে তুমি, তাই না? তোমাকে তো একটা বেস রাখতে হবে। তাহলে ফ্রান্সের কারেন্সি যদি ডলারের সঙ্গে একটা ভ্যালু হয়, আর ডলারের সঙ্গে আমার ইন্ডিয়ান কারেন্সি যদি একটা ভ্যালু হয়, বিকজ দুটোর ক্ষেত্রে ডলারটা সমান, সেটা থেকে আমি বুঝতে পারি যে ফ্রান্সের কারেন্সি আর আমার কারেন্সির কি পার্থক্য, কি ভ্যালু, সেটাই হচ্ছে। তাহলে আমার ট্রেড করার জন্য, ইন্টারন্যাশনাল ট্রেড করার জন্য আমার কি দরকার? আমার ফরেক্স দরকার। এটাই হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। ফরেক্স মানে ফরেন এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে হচ্ছে যেটা আমি মানে কারেন্সি আর কি, দ্যাট ইজ ফরেক্স। এইটুকুনি বোঝো, ঠিক আছে? নাবার্ডের ফুল ফর্ম ডোনা আমার জন্য বলে দিয়েছে। নাবার্ডটা আবার এক্সপ্লেন করুন। নাবার্ড খুঁড়েছিল যাতে এগ্রিকালচারাল লোন দিতে হয়, লোন দিতে পারে, দ্যাটস ইট, ঠিক আছে? পিএসএল এর গল্পটা কি বললাম? পিএসএল হয়েছিল হচ্ছে 1986-এ। দেখো, তোমাকে প্ল্যানগুলো বুঝতে হলে না, ইকোনমিক প্ল্যানিং বা কি কি হয়েছে যদি বুঝতে হয়, তোমার ভেতরে ভেতরে গল্পগুলো বুঝতে হবে। 1986-এ কি হয়েছিল? প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বলে একটা পলিসি এনেছিল। কে এনেছিল? আরবিআই এনেছিল, যে বড় ব্যাংক হও, ছোট ব্যাংক হও, কমার্শিয়াল ব্যাংক হলেই তুমি শুধু নিজের লাভের জন্য বড় সেক্টরকে লোন দিয়ে যাবে, তা করলে তো হয় না। তাহলে তো সবসময় আদানি, আম্বানি, টাটা, জিন্দাল এরাই লোন পাবে, ছোট ব্যবসায়ী লোন পাবে কি করে? তো ছোট ব্যবসায়ী, কৃষি, এটার জন্য কি করা যেতে পারে? তো আমাদের দেশের ইকোনমি কি সোশিও,
এলপিজিটা তো বললাম না, শুনে নাও, এটা শুনে নাও, এলপিজিটা বলছি পরে। তো যাতে শুধু বড়লোকরাই বড়লোক হতে পারে, এমএসএমই ফুল ফর্ম হচ্ছে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। তো সবাইকে যাতে নিয়ে এগোতে পারি সেটা একটা টার্গেট রাখা। এবার তোমরা দেখবে 1986-এ হলো হচ্ছে পিএসএল, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর পলিসি আনা হলো। তারপরে দেখবে স্মল ফিনান্স ব্যাংক বা সরি সিডবি, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা হলো হচ্ছে 1990-এর দিকে এলো। তো এইভাবে ফ্রেমওয়ার্কগুলো এসছে। যাই হোক, আমরা আগের দিন মানে নেক্সট ক্লাসে এগুলো পড়ে নেবো। তো আশা করি আমি, আচ্ছা এলপিজি জানার জন্য বলে দিই, ওই যে বললাম একসময় ফোরেক্সটা আমাদের দেশে এত কমে গেছিল যে দেশ চলছিল না, অ্যারাউন্ড 2 সপ্তাহের ফোরেক্স পড়েছিল দেশের কাছে। তখন ডক্টর মনমোহন সিং এই পলিসিটা আনলেন যে আমরা নিজেদের দেশের ইকোনমিকে উন্মুক্ত করছি, বাইরের প্লেয়াররা আসতে পারবে, বাইরের প্লেয়াররা মানে বাইরের বিজনেস হাউসরা আসতে পারবে, এখানে ইন্ডাস্ট্রি করতে পারবে। তাই জন্য দূরদর্শনের কাছে বিসিসিআই গিয়ে বলতো, আরে আমার খেলা হচ্ছে, আমার লাইভ টেলিকাস্ট করে দিন। এখানে এটা করার পরে বাইরের টেলিভিশনরা এসে বললো, আপনি খেলা দেখাবেন, লাইভ ব্রডকাস্ট করবেন, আমাকে তাহলে লাইভ ব্রডকাস্টিং রাইটটা দিন। বিসিসিআই বললো খুব ভালো, আমার দেশে এত বড় জনগণ, ক্রিকেট এমন একটা খেলা ফুটবলের মতো নয়, ফুটবলে কনস্ট্যান্ট লোকে দৌড়াচ্ছে, ক্রিকেটে কি হচ্ছে 6টা বলের জন্য লোকে খেলছে, তারপরে এন্ড চেঞ্জ হচ্ছে, বোলার চেঞ্জ হচ্ছে, এর মাঝখানে আমি অ্যাডভার্টাইজমেন্টও দেখাতে পারবো, তাহলে আমি সেখান থেকে পয়সাও পাবো। অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজনেসের জন্য প্রচার, সেটা তাহলে কোথায় হবে, সেটা টিভিতে হবে, তাহলে এর জন্য আমি অ্যাডভার্টাইজমেন্টের জন্য টাকা নেব। তাহলে যে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেবে, মানে যে চ্যানেল দেখাবে, তারাও লাভ পাবে। এইবার এলো হচ্ছে, তাহলে তারা আরো বেশি লাভ। এবার এলো হচ্ছে মাল্টিপল প্লেয়ার্স, মানে বিজনেস হাউসরা এলো, তারা বললো যে আমরা ইনভেস্ট করছি আপনার জন্য। তাহলে আলটিমেটলি ইনকাম কার হলো, আরবিআই এর। পিভি নরসিম্হা রাও ছিলেন প্রাইম মিনিস্টার, এই কাজটা করেছেন হচ্ছে ডক্টর মনমোহন সিং। এই যে লিখে রেখেছি, পিএম পিভি নরসিম্হা রাও, এফএম মানে ফাইন্যান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী, ইনি এটা করেছেন। ঠিক আছে সুচিত্রা, শোনা গেছে, বোঝা গেছে, শোনা গেছে, বোঝা গেছে? এনি ডাউটস, এনি ডাউটস, এনিওয়ান, এনি ডাউটস, এনি ডাউটস? ঠিক আছে, আচ্ছা এটা কাল নেক্সট ক্লাসে এটা আমরা শেষ করব, শেষ করে আমরা একটু অ্যাগ্রেসিভলি এগোবো। আমরা একটু স্লো হয়ে যাচ্ছি, দুটো ক্লাস ভালোই স্লো হয়েছে, আমাদেরকে একটু এগোতে হবে, তোমাদেরকে একটু পড়তে হবে। আর আমার ক্লাসে কিন্তু এরকম করে পরীক্ষা না দিলে চলবে না ভাই। ক্লাসের শুরুতে ছিল মাত্র অল্প কজন, পরে অনেকজন এসছে। আমি বুঝতে পারছি হয়তো গতকাল ক্লাস অ্যালাইন হয়েছিল বলে তোমরা ভেবেছো আজকে পড়া হবে কি পড়া হবে না, কালকে ক্লাস হয়নি। কালকে আমার ছুটির দিন ছিল, কালকে রোববার ছিল, আমার ছুটির দিন ছিল, ক্লাসটা ভুল করে অ্যালাইন হয়েছে। যে ক্লাসটা ওখানে দেখিয়েছে ওখানেও প্ল্যানিংটাই ছিল, আমরা আজকে প্ল্যানিংই করেছি, ক্লাস কারোর মিস হয়নি। যেটুকুনি বাকি আছে আমরা নেক্সট দিন শেষ করে পরের যে টপিকে চলে যাব। তো যদি এখন কেউ নতুনভাবে দেখে থাকো, একবার ন্যাশনাল ইনকামটা দেখো, প্রথমে পড়িয়েছি, যেভাবে পড়িয়েছি সিকোয়েন্সে আসো, তোমরা একটা যোগসূত্র পাবে যে কি হচ্ছে, কেন হচ্ছে, কি হচ্ছে, কেন হচ্ছে, এই যোগসূত্রটা পাবে। এবং লাস্টের দিকে আমরা তোমাদের পরীক্ষার ওরিয়েন্টেড যতখানি করানো আমরা করিয়ে দেবো। মাথায় রাখো 10টা ক্লাস আছে, 10টা বা 11টা হয়তো ক্লাস আছে, আমাদের তার মধ্যে শেষ করতে হবে। তোমরা রেলের স্টুডেন্ট, এইসব কথাবার্তাগুলো বললেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। এমসিকিউ নোট, তোমায় যে নোটটা পড়াচ্ছি সেটা পড়েছো? যেটা দিচ্ছি, যে মেটেরিয়ালটা আমি বানিয়ে দিচ্ছি সেটা দেখছো? এমসিকিউ তোমার বইতে আছে, এমসিকিউ আড্ডা 24/7 অ্যাপে এত এমসিকিউ রয়েছে, তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ঠিক আছে, চলো শেষ করছি, টাটা।